আজকে আসা হয়েছিল। আমি এক জায়গায় এসেছি, জায়গাটার নাম বলা যাবে না। ডাক্তার এইচ আমার সামনেই বসা আছেন। আসসালামু আলাইকুম অদ্ভুতের ব্লগের দর্শকরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে এখন আমি দাঁড়িয়ে আছি বাজাজ কালেকশন মোহাম্মদপুরের সামনে। এখানে এসেছিলাম বাইকের কিছু সার্ভিসিং করাতে মানে অ্যাকচুয়ালি আমার চেনটা টাইট দেওয়াতে। বাইকের চেনটা মনে হচ্ছিল একটু লুজ, সেটা দেখাতে এসেছিলাম। বাট উনি বললেন, ভেতরে যিনি আছেন উনি বললেন যে না, বাইকের চেইন লুজ না, ঠিকই আছে, তবে আমার কেন জানি মনে হচ্ছে একটু লুজ। যাই হোক, এখান থেকে এখন রওনা দিচ্ছি স্পেশাল একটা জায়গায়। স্পেশাল জায়গায় মানে একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে চলছি। যারা অদ্ভুত শোনেন তাকে আপনারা সবাই চেনেন, তিনি আপনাদের অনেক প্রিয় ডাক্তার এইচ। যাই হোক, ডাক্তার এইচের সাথে দেখা করতে যাচ্ছি। এবং কারণ অনেকেই বলছেন ডাক্তার এইচ কোথায় বসেন দেখতে চান। ডাক্তার এইচকে অনেকেই মিস্টেরিয়াস ক্যারেক্টার মনে করেন, তিনি আছেন কি না, তিনি কোথায় থাকেন, তার সম্পর্কে অনেকের কৌতূহল। তো যাই হোক, কৌতূহলটা কিছুটা মেটানোর চেষ্টা করব। ডাক্তার এইচ আসলে তার কর্মসূত্রে এমন জায়গায় ইনভলভ আছেন যে তিনি নিজেকে প্রকাশ করতে পারবেন না, এটা তার একটা সমস্যা। তিনি জনসম্মুখে এসে নিজেকে এভাবে দেখাতে পারবেন না যে তিনি কে। বাট তিনি অতিপ্রাকৃত গল্প, অতিপ্রাকৃত ব্যাপার স্যাপার অনেক ভালোবাসেন। বেশ সাহিত্যপ্রেমী একজন মানুষ, ইতিহাসপ্রেমী মানুষ, এবং এই যে অতিপ্রাকৃত রসবোধ তার মধ্যে অনেক আছে। তিনি খুবই আগ্রহবোধ করেন ব্যাপারগুলো থেকে, শৈশব থেকেই তিনি আগ্রহবোধ করেন। তো ব্যাপারটা তিনি আসলে শেয়ার করতে চান এবং অদ্ভুতুলে তিনি শোনেন, এবং তিনি রেডিওতেও আমাকে শুনতেন এবং তার কাছে বেশ ভালো লাগতো। সেখান থেকেই অদ্ভুতুলে শোনা এবং অদ্ভুতুলের থেকেই তিনি শেয়ার করা শুরু করলেন। তবে ছদ্মনামে তিনি কখনোই নিজেকে প্রকাশ করতে চাননি, তার আসল নামে আসল পরিচয়। তো আপনাদের যেহেতু অনেক ইন্টারেস্ট ডাক্তার এইচকে নিয়ে, অনেকের ইন্টারেস্ট, অনেকেই আমাকে বলছেন ডাক্তার এইচের সাথে দেখা করতে চাই, ডাক্তার এইচকে দেখতে চাই, ইত্যাদি ইত্যাদি। তিনি কোথায় কাজ করেন, শেষ অনুষ্ঠানে আমাকে একদিন লিখলেন ডাক্তার এইচ কোথায় বসেন, তার কর্মসূত্রের কথা জানতে চাই, বা তিনি কোন হসপিটালে বসেন, বা তার চেম্বার কোথায়। তো সেটা জানানো যাবে না, বলেছি যে তিনি তার কর্মসূত্রে এমন জায়গা আছেন যেখানে তিনি পরিচয় দিতে পারবেন না। তো যাই হোক, এই কারণে আমি চিন্তা করলাম আমি নিজে ডাক্তার এইচের সাথে দেখা করে আসি এবং আপনাদের সাথে দেখি মানে ওনার কতটুকু কাছাকাছি নিয়ে আসা যায় ডাক্তার এইচকে আপনাদের। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অদ্ভুতের 2 বছর উপলক্ষে আমি স্পেশাল কিছু কি বলবো, ফিগারিংসই বলা চলে, ফিগারিংস বা অ্যাকচুয়ালি শো পিস বানিয়েছিলাম। যেটা হচ্ছে একটা ছিল ডাক্তার এইচকে মানে রেসপেক্ট জানিয়ে একটা টোকেন, একটা শো পিস তৈরি করেছিলাম। আর একটা হচ্ছে হাবিব ভাইয়ের নামে একটা তৈরি করেছিলাম। তো এই দুটো আমি তৈরি করে রেখেছি। হাবিব ভাইকে পাওয়া যাচ্ছে না কিছুদিন, খুব ব্যস্ত তিনি, বিশেষ একটা কাজে আছেন ব্যস্ত। আর ডাক্তার এইচকে আমি চিন্তা করলাম এই সুযোগে ওনারটা হ্যান্ড ওভার করে দেই, ওনাকেও দিয়ে আসি, একটা ট্রিবিউট ওনাকে জানিয়ে আসি এবং দেখা করে আসি ওনার সাথে। তো এই জন্যই বের হওয়া। আর এই তো চলছে, রাস্তা ধরে দেখতেই পাচ্ছেন, সেই কমন রাস্তা, যেই রাস্তা দিয়ে সবসময় চলাফেরা করা হয়। ঢাকা শহরে আসলে ঘোরার জন্য রাস্তা খুব কম হয়ে গেছে। তবে একটা খুব ভাগ্যের ব্যাপার যে সময়টা আমি বেরোই সেই সময় সাধারণত ভিড় খুব একটা থাকছে না, মানে আসলে থাকে না। আমি যেটা অ্যাজিউম করে নিয়েছি যে এখন যে রওনা দিচ্ছি, এখন সময় কিন্তু অ্যারাউন্ড 3 মানে 3টার কাছাকাছি বাজে। তো এই সময় আমি ধরে নিচ্ছি যে রাস্তায় খুব একটা জ্যাম থাকার কথা না, আর আমি এখানে কোনো জ্যাম পাইওনি। বেশ ফাঁকা রাস্তা ধরে এগিয়ে চলছি এবং চলে যাচ্ছি ডাক্তার এইচের সেই অফিসের কাছাকাছি। আসলে অফিসে না, ডাক্তার এইচের সাথে বিশেষ একটা জায়গায় দেখা করবো, সেটা কথা বলবো না কোথায় দেখা করছি আমরা, কোনো প্রয়োজন নেই। ডাক্তার এইচ তিনি চাচ্ছেন যে তার পরিচয়টা মোটামুটি বেশ মানে বেশ হাইট করে রাখতে। তো সেটাই হোক, সেটাই থাকুক। তবে ওনার ধারে কাছে গিয়ে একটা ব্লগ করাই যেতে পারে, অনেকেই রিকোয়েস্ট করেছেন।
এবং গ্রুপেও রিকোয়েস্ট করেছিল অনেকে যে একটা ডাক্তার এইচকে শুনতে চাই বা তার উপস্থিতি সম্বন্ধে জানতে চাই, তো সেটাই করার চেষ্টা করছি। তো চলছি ঢাকার রাস্তা ধরে, এখন শাইন কলেজের সামনে দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা মোটামুটি আমার কাছে মনে হয় মাঝে মাঝে ফ্রি থাকে, আনলেস এটা স্কুল কলেজ সময়, স্কুল টাইমে বেশ বিজি হয়ে যায়, বাট এছাড়া রাস্তাটা মোটামুটি ফাঁকা থাকে আনটিল মহাখালীর পরে যে ব্যস্ততা শুরু হয়ে যায়, রাস্তায় জ্যাম শুরু হয়ে যায়। তো যাই হোক, আমি এগিয়ে চলছি শাইন কলেজের সামনে দিয়ে এবং এগিয়ে যাচ্ছি এয়ারপোর্ট রোডের দিকে এবং চলছি সামনের দিকে। বেশ সুন্দর একটা দিন এবং বেশ লাগছে, খুব বেশি গরম না, খুব বেশি ঠান্ডাও না, যদিও এই সময়টা শীত পড়ে যাওয়ার কথা। ডিসেম্বর মাসের শেষের দিকে কিন্তু শীত পড়ে যায়, কিন্তু শীত আনফর্চুনেটলি পড়েনি। এবং আমি আমার রাইডিং জ্যাকেটের জিপার খোলা রেখেছি এবং ফুল স্লিভ শার্ট পরে মোটামুটি একটা ঘাম অবস্থা চলে এসছে, যতটুকু রোদ পড়ছে ততটুকুই। কিন্তু এই সময় কিন্তু বেশ আরাম লাগার কথা এরকম একটা ড্রেসে। সাধারণ শীতকালেও বেশ 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 কমফোর্ট লাগে এবং বেশ মজা লাগে, কিন্তু সেরকম কিন্তু লাগছে না। তো যাই হোক, এগিয়ে চলছি সামনের দিকে এবং রোদটা বেশ লাগছে, পেছন থেকে রোদ পড়ছে আর সামনে এগিয়ে যাচ্ছি আমি। তো যাই হোক, শেষ অদ্ভুতের অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছিল আমি আসলে জিজ্ঞেস করতে খুব একটা পারিনি, কারণ অনুষ্ঠানের শেষ দিকে আমি আসলে খুব একটা সময় আপনাদেরকে দিতে পারিনি, কারণ সেটা ছিল আমার বার্থডে পরবর্তী সময় এবং আমার বাসায় গেস্ট চলে এসেছিল, তাদের সাথে আমার দেখা করা লেগেছিল এবং সময় দিয়েছিলাম। তো সুতরাং আমি শেষের দিকে কিন্তু খুব একটা আপনাদেরকে সময় দিতে পারিনি, এর জন্য আমি যথেষ্ট দুঃখিত। যারা লাইভ চ্যাটে ছিলেন তারা আমার প্রেজেন্স পাননি এবং এই কারণে আমি বেশ দুঃখিত। তবে আমার মনে হয় যে এবার আমাদের অনুষ্ঠানটা খুব একটা খারাপ হয়নি, কিন্তু হ্যাঁ বেশ ভালোই হয়েছিল এবং আমার কাছে মনে হচ্ছে যে বেশ ভালোই হয়েছিল অনুষ্ঠানটা। এবং যেই কাহিনীটা আমি প্রথমে শেয়ার করলাম সেটা কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছিল, বেশ ভালো লেগেছিল আমার কাছে। আমি বেশ পছন্দ করে সিলেক্ট করেছিলাম স্টোরিটা এবং আশা করি আপনারা সেটা বেশ পছন্দ করেছেন। অনেকেই ইদানিং বিদেশের কাহিনী শুনতে চান, তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি যারা বিদেশ থেকে কাহিনী পাঠান আমাদেরকে, সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা কাইন্ডলি আপনাদের কাহিনীগুলো কালেক্ট করে পাঠান আমাদের কাছে, যাতে আমরা কোনো অদ্ভুত উড়েতে আপনাদের কাহিনীগুলো শেয়ার করতে পারি। কারণ ব্যাপারটা হচ্ছে এরকম, যদি কাহিনী না পাই তাহলে কিন্তু শেয়ার করা যাচ্ছে না। আর আপনারা জানেন যে যেটা আমরা করি সেটা হচ্ছে যে আরবান লেজেন্ড, মিথ সবই শেয়ার করি। যদি আপনি ধরেন আপনি কোথাও থাকেন বিদেশে, এমন কোনো জায়গায় গিয়েছেন, সেই এলাকা সম্পর্কে প্রচলিত কোনো কাহিনী আছে, কোনো মিথ আছে, ভৌতিক কোনো ব্যাপার স্যাপার, সেটাও আমাদের সাথে শেয়ার করে দিতে পারেন অদ্ভুতরেতে এবং সেটা আমরা কিন্তু শেয়ার করব। তো অনেকেই করছেন এরকম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এছাড়া গ্রাম বাংলার মিথ তো থাকছেই, গ্রাম বাংলা হচ্ছে আমাদের অদ্ভুতের ঐতিহ্য, এটা সবসময় থাকবে। আর এই যে রাস্তা দিয়ে এগিয়ে যাব সামনে, এই রাস্তা সম্পর্কে তো আসলে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন। এমনকি ইন্টারনেট ঘাটলেও অনেক অনেক নিউজ চলে আসে এই রাস্তা সম্পর্কে, যে এখানে প্রায় মানুষ বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে এবং অনেক কিছুই অনেকে দেখেন। তবে আমার কাছে কিন্তু মনে হয়েছে এই ব্যাপারটার মূল কারণ হচ্ছে অসামঞ্জস্যতা। যারা ড্রাইভ করেন তারা সামহাও মেন্টালি সিঙ্ক হতে পারেন না, যেটা আমি ফিল করেছি বারবার, যে মেন্টালি সিঙ্ক হওয়ার একটা ব্যাপার কিন্তু রাস্তায় আছে। যখন আপনি চলবেন রাস্তা দিয়ে, বড় একটা রাস্তা দিয়ে, যখন মানে যে রাস্তাতে মোটামুটি দ্রুত গতিতে যানবাহন চলাচল করে, সেই রাস্তাতে প্রত্যেকটা চালকেরই একজনের সাথে আরেকজনের একটা কন্ট্যাক্ট হওয়া উচিত। সেটা হচ্ছে মানসিক একটা কন্ট্যাক্ট থাকা উচিত মানুষের, যেটা হচ্ছে যে আপনি মিররে দেখা বা আপনি দৃষ্টি আকর্ষণ করা, পাস দেওয়া, বা আপনি যখন নাকি লেন চেঞ্জ করছেন, সিগন্যাল দেওয়া, তাকানো। তো কোনো একটা কারণে এই রাস্তা আসলে এই জিনিসগুলো মানুষ গুলিয়ে ফেলে। ব্যাপারটা কিন্তু বেশ আমার কাছে অবাক লাগে। গুলিয়ে ফেলে মানে যখন তারা মানে অনেকেই দেখেছি আমি খুব একটা অ্যাটেনশন দিতে পারে না রাস্তার দিকে। সো আই ডোন্ট নো কারণটা কি। অনেকে অনেক কিছু বলেছে এবং এর আগে আমি অনেকের কাছে শুনেছিলাম আমি রেডিওতে একটা প্রোগ্রামে একজনকে বলতে শুনেছিলাম যে এখানে নাকি কিছু একটা ছিল, কোনো একটা মাজার বা কিছু ছিল, সেটার পাশ দিয়ে রাস্তা হয়েছে বা সামথিং লাইক দ্যাট।
এবং এই কারণে নাকি অনেকে অনেক কিছু দেখে ফেলে রাতের বেলা, এরকম শুনেছি আমি, এটা শোনা কথা। তো সুতরাং আমি আসলে যেটা দেখিনি বা যেটার কোনো সলিড এভিডেন্স নেই সেটার প্রতি আসলে আমি খুব একটা বিশ্বাস রাখতে পারি না। তো আমি জানি না সেটা কী ঘটেছিল, বাট এরকম কথা কিন্তু শোনা যায় এখানে সমাজে। এবং ওয়েবসাইটেও অনেকে দেখেছি, বিদেশি একটা ওয়েবসাইটে বাংলাদেশের হন্টেড প্লেস বলতে এই রাস্তাটার নাম উল্লেখ করা আছে। আমি সঠিক জানি না এটা তারা কোন এভিডেন্সের বেসে বললো। পাশের মোটরসাইকেল থেকে বলছে আমাকে যে আমার পেছনের ব্যাগটা নাকি খুলে যাচ্ছে, তো আমাকে রাস্তার সাইডে কোনোভাবে যেতে হবে। দেখেন এখানে এসে বিপত্তি ঘটলো, দেখি এটা কি করা যায়। হ্যালো এভরিওয়ান, যেটা বলেছি আজকে আসা হয়েছিল, আমি এক জায়গায় এসেছি, জায়গাটার নাম বলা যাবে না। যেখানে এসেছি সেটা হচ্ছে যে আপনাদের খুব পরিচিত প্রিয় একজন মানুষের সাথে দেখা করতে আসছি। আপনারা জানেন যে আমি এই আমাদের 104তম এপিসোড উপলক্ষে স্পেশাল এডিশন দুটো বা কি বলবো এটাকে সুভিনিয়ার বানিয়েছিলাম। দ্যাট ইজ দ্য মার্কস ফর Dr. H and হাবিব ভাই। সো হাবিব ভাই আনফর্চুনেটলি বিশেষ একটা কারণে আসতে পারেননি। ডাক্তার এইচ কোথায় আছেন যেহেতু আমি জানি, সেখানে এসে ওনাকে আমি দিয়ে গেলাম। দ্যাট ওয়াজ অনার ফর মি টু প্রেজেন্ট হিম দ্যাট। আর উনি কিন্তু আমার সামনেই বসা, কিন্তু উনি আসতে পারবেন না ওনার প্রফেশনাল হ্যাজার্ডের কারণে। তো এমনি কিছু বলেন, আমি সবাই শুনুক সেটা। আসসালামু আলাইকুম আমাদের প্রিয় শ্রোতাবৃন্দ, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে হাবিব ভাই, বাবু ভাই, এনাদের দুজনকে, কারণ এনারা দুজনই হলেন অনুষ্ঠানের মূল আর আমরা হলাম সাইড এডিট। কি বলেন, বাবু ভাই আজকে আসছেন সেই সুবিনির দেওয়ার জন্য ডক্টর এইচের, আমি সানন্দ গ্রহণ করলাম এবং আমাদের অনুষ্ঠান দীর্ঘজীবী হোক, সবাই ভালো থাকেন। তো শুনলেন আপনার ডাক্তার এইচকে, উনি ওনার প্রফেশনাল হ্যাজার্ডের জন্য উনি সামনে আসতে পারবেন না। উনি এর আগেও আসেননি, বাট উনি একদমই কাছে, এই যে আপনারা দেখছেন ক্যামেরা, তার পাশে কিন্তু উনি বসা। যাই হোক, এখন হালকা স্ন্যাক্স খাবো আর ডাক্তার এইচের সাথে একটু গল্প করবো। দাঁড়ান আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওয়েল, দিস ইজ দ্য ট্রিট ফ্রম ডাক্তার এইচ। উনি ট্রিট দিচ্ছেন, আর কি বলবো, বড় ভাই মানুষ, ট্রিট নেওয়াই যায় ওনার কাছ থেকে। তো শেক নিয়ে নিলাম, আর nice items and in a nice environment, so সেটাই এখন খাচ্ছি। বেশ ভালো একটা প্যাস্ট্রি, আর এটা হচ্ছে লাটে। যাই হোক, এবং খুব একটা সুন্দর পরিবেশে বসে আছি ডাক্তার এইচের সাথে। খুবই দুঃখের বিষয় যে ওনার দিকে ক্যামেরাটা পয়েন্ট করতে পারছি না, এটাই। যাই হোক, আমি ফিরে যাওয়ার সময় আবার দেখা হবে আপনার। ইয়েস হোয়াট, এখন আমরা সেই ক্যাফেটেরিয়া থেকে চলে আসলাম ডাক্তার এইচের চেম্বারে। আমাকে লাস্টের দিন একজন কমেন্টসে লিখেছেন ডাক্তার এইচের চেম্বার কোথায়। তা আমি আপনাদেরকে বলতে পারিনি, আমি লিখছি যে যেহেতু উনি ওনার পরিচয় জানাবেন না, তো উনি অবশ্যই চেম্বারও জানাবেন না কোথায়, তো সেটা যেমন যাবে না। তবে আপনারা কিন্তু চেম্বারে একটা অংশ দেখে ফেললেন যে আমি ওনার চেম্বারে এখন বসা, এবং ডাক্তার এইচ আমার সামনেই বসা আছেন। ভাই আসসালামু আলাইকুম আমাদের প্রিয় শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সেই ডক্টর এইচ, কিন্তু পেশাগত কারণেই আমি আমার অবস্থান বা চেহারা কোনোটাই দেখাতে পারতেছি না। তা বাবু ভাই আমার অফিসে আসছিলেন, তো হঠাৎ করে আসার জন্য ওনাকে আমি ঠিক মতো আপ্যায়ন করতে পারি, জাস্ট এক কাপ কফি দিয়ে ওনাকে আপ্যায়ন করা হয়েছে। এবং অনেক ধন্যবাদ ওনাকে এবং আপনাদের সবাইকেও অদ্ভুতের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো শুনলেন যে ডাক্তার এইচ কিন্তু একদম আমার সামনে জলজন্ত বসা, এবং শুধু এটা না, ওনার সাথে এর আগেও আমার মিট হয়েছে এবং কথাবার্তা হয়েছে। তো আজকে ওনার সাথে আমার দ্বিতীয়বার মিট হলো এবং কথাবার্তা হচ্ছে। তো এবং ঠিক ওনার চেম্বারেই বসে আছি আমি। তো যাই হোক, আমি তো ব্লগে এটা দিয়ে দেখাবই, তখন আপনারা দেখবেন, কথা শুনবেন ডাক্তার এইচের সামনে বসা। ঠিক আছে, তাহলে টাটা। তো বিদায় নিয়ে নিলাম বড় ভাইয়ের কাছ থেকে। ডাক্তার এইচ যথেষ্ট সমাধান করলেন, যথেষ্ট অ্যাকচুয়ালি আপ্যায়ন করলেন, এবং ওনার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাচ্ছি ওনার অফিস থেকে। এখন চলে যাব, অ্যাকচুয়ালি আমি যাব একটু বনানী গিয়ে আমি একটা হেয়ার কাট নেব, এবং অনেকদিন হেয়ার কাট নেওয়া হয়নি। হেয়ার কাট নেব এবং হেয়ার কাট নিয়ে চলে যাব বাসায়। এটাই হচ্ছে এখনকার মতো প্ল্যান।
সন্ধ্যা ঘনিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন লাইট পোস্টে লাইট জ্বলে গেছে। আর আমি এগিয়ে চলছি বনানীর দিকে। এইমাত্র পার হলাম কালশি ফ্লাইওভারের রাস্তাটা, এই তো এগিয়ে চলছি সামনের দিকে। আর এভাবেই একসময় এগিয়ে যাবো বাসার দিকে, এবং আই হোপ আপনারা এনজয় করবেন আজকের ব্লগটা। আসলে আজকের ব্লগটা ছিল মূলত ডাক্তার এইচের সাথে দেখা করা নিয়ে। আর প্রতিদিনই প্রায় একদিন দুই দিন পরপরই তো বের হতে হয়, এবং ব্লগ না করলে ভালো লাগে না, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। অ্যান্ড আপনারা জানেন এখন পর্যন্ত কিন্তু অনেকগুলো ব্লগ করা হয়েছে, এবং ব্লগগুলো আসলে কিছুই না, আমার ডেইলি লাইফের কিছু অ্যাক্টিভিটিস, কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করা। অনেকে আছে লাইভে এসে কথা বলেন, আমি তো লাইভে কথা বলতে আসলে যতটুকু না স্বাচ্ছন্দ্য বোধ করি, তার চাইতে আমি মোটরসাইকেল চালিয়ে আপনাদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং তার থেকে স্বাচ্ছন্দ্য বোধ করি মাঝে মাঝে আপনাদেরকে কোনো ব্যাপার স্যাপার নিয়ে, মানে আমার যেটা ভালো লাগে, আমি যেটা বলেছিলাম ব্লগে আমি যা করব, কিছু খেতে বসলে আপনাদেরকে দেখানো যে এই খাবারটা কেমন। ইটস নট অ্যাকচুয়ালি কোয়াইট ফুড ব্লগিং, যেটা নাকি অনেকেই করে, মানে ডিটেলসে যায়, আমি ডিটেলসে যাই না। অ্যাকচুয়ালি আমি কোথাও গেলে অনেক কোনো নতুন খাবার পেলে বা কোনো ভালো খাবার আমার যদি মনে হয় যে আমি এনজয় করছি, বা আমার কাছে মনে হয়নি এটা ওয়ার্থ ইট, মানে এটা ওয়ার্থ ইট না, আমার কাছে মনে হয়েছে এরকম কোনো খাবার, সেটা আপনাদের সাথে ডিসকাস করি। অথবা যদি কোনো কিছু বেশ মজা লাগে সেটাও ডিসকাস করি, অথবা নতুন কোথাও গিয়ে কোনো স্পেশাল খাবার পেলে সেটা ডিসকাস করি। সেম উইথ নতুন কোনো জায়গায় গেলে, লং ট্যুরে গেলে। সো এই সব কিছু আপনাদের কাছে এক্সপ্রেস করি আমি। এবং এই যে দেখেন লং ট্যুরে এখন কিন্তু যেতে পারছি না, মাত্র মাসখানেক আগে এসেছি, সেই টেকনাফ পর্যন্ত গিয়ে। তো আপাতত বেশ কিছুদিন তো যাবো না কোথাও, মানে সেরকম ইচ্ছে নেই। তো সুতরাং ততদিন পর্যন্ত ঢাকার আশেপাশের এলাকাগুলো যতটুকু পারি আপনাদের দেখাবো, এবং আমার ডেইলি লাইফ তুলে ধরবো এই ব্লগে। আর এখন মোটামুটি ঢুকে গেছি বনানী এলাকায়। তো একটু পরে হেয়ার কাট নেবো একটা, এবং হেয়ার কাট নিয়ে চলে যাবো বাসার দিকে। ততক্ষণ পর্যন্ত আপনারা রাস্তাটা এনজয় করুন। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ, টাটা।